আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখ মানুষের বাড়তি চাপ। গাজীপুরের চন্দ্রা মোড়কে ঘিরে দীর্ঘ যানজট। ঈদুল আজহার বাকি আর একদিন, কোরবানির জন্য পছন্দের পশুর খোঁজে হাটে হাটে ব্যস্ততা। মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত আরাফাতের ময়দান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। সময় এখন ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ফেরার। সড়ক, নৌ কিংবা রেল, গন্তব্যে পৌঁছাতে সব ধরনের বাহনেই এখন বেশ ভিড়। ট্রেন যাত্রা বেশ নির্বিঘ্নেই কাটছে, বাসেও অভিযোগ অনেকটা কমে এসেছে। মনে আনন্দ, ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ফেরার। আবার দেখা হবে গ্রামে, রেখে আসা মা বাবা কিংবা স্ত্রী সন্তানের সঙ্গে। ঘুঁজবে মিলনের অপেক্ষা, তাই এই যাত্রা। বাড়ি ফেরার সেই আনন্দটা পরিপূর্ণতা পায় নির্ধারিত সময়ে যখন ট্রেন ছেড়ে যায়। ঈদ যাত্রায় শনিবার রাজধানীর কমলাপুর স্টেশনে ঠিক তেমনই একটা আবহ। সব ট্রেনই ছাড়ছে সূচি মেনে। প্ল্যাটফর্মেও সকালের সময়টাই যাত্রী ভিড় তুলনামূলক কম। টিকিট অনলাইনে কাটা হয়েছে। পেয়ে গেছেন অনলাইনে? যে ইনস্ট্যান্ট পেয়ে গেছে, এটা খুব লাকিলি পেয়ে গেছে আর কি, ইনস্ট্যান্ট। ঈদ রাতে ঈদ করতে যাচ্ছি। তবে সবচাইতে ভালো লাগছে এটাই যে ট্রেনের শিডিউল ঠিক আছে। গতকালকে প্রচুর চাপ ছিল ট্রেনে, ওই তুলনায় আজকে আমরা একটু ভোগান্তিটা কম। টিকিটটা পেতে অনেক ঝামেলা হয়েছে, অনেক চেষ্টা করতে হয়েছে, লাস্ট মোমেন্টে যে পেয়েছি। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ বন্ধে 3 স্তরের তল্লাশি রাখা হয়েছে। স্টেশনের প্রবেশদ্বারে র্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী কন্ট্রোল রুম স্থাপন করেছে। এবারে এই যাত্রায় স্বাদে ইঞ্জিনে বিনা টিকিটের ট্রেন ভ্রমণের প্রবণতা অনেকটা কমেছে লক্ষ্য করলাম। 1 থেকে 1.5 লক্ষ লোক টাকা ছাড়তে পারছেন। এর মধ্যে দুটো ঈদ স্পেশাল, একটা জয়দেবপুর থেকে পার্বতীপুর অভিমুখে চলাচল করছে, আর ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। রাজধানী ছাড়ার যেন হেরিক। সিরিয়াল ধরে টিকিট কেটে এখনো বাস খুব সম্ভবত আসে নাই কাউন্টারে, আসলে পরে বাস উঠবো। আর টিকিটের এখনো কোনো ব্যবস্থা নেই, গাড়ি আসে নাই, টিকিট পাচ্ছি না। টিকিট কাটা হয় নাই, এখন আসছিলাম, ভাবছিলাম টিকিট পাবো, বাট এখনো পাই নাই, অনেকক্ষণ ধরে আসছি। গাড়ি আমাদের অ্যাক্সেস থাকে, আমরা সেক্ষেত্রে গাড়ি দিব অ্যাক্সেস, এখনো পাই নাই, এখন শুধু শিডিউলের গাড়ি দিচ্ছি আমরা। আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে অন্তত 15 কিলোমিটার পর্যন্ত যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। সকাল 10টার পর থেকে এই অবস্থা তৈরি হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রাত্রী মোড় থেকে বাইপাইল পর্যন্ত, চন্দ্রাত্রী মোড় থেকে কালিয়াকৈর বাইপাস এবং চন্দ্রাত্রী মোড় থেকে মৌচাক পর্যন্ত চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিকেলে গার্মেন্টস ছুটির পর চাপ আরও বেড়েছে। এদিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন অংশে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গতরাতে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকে। এর ফলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে চন্দ্রা মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, চন্দ্রা মোড়কে ঘিরে সৃষ্টি যানজটের এখনকার কি অবস্থা দেখছেন এবং ট্রাফিক পুলিশের তৎপরতা কেমন দেখছেন? জি জ্যোতি, সকাল 10টার পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসলে চন্দ্রাত্রী মোড় কেন্দ্রে দুই দিকেই যানজটের সৃষ্টি হয়েছে এবং পুলিশ চেষ্টা করছে যে যাতে যানজট না থাকে, স্বস্তিতে মানুষ ফিরতে পারে। কারণ আজকে কিন্তু দুপুরের পর থেকে সকাল পোশাক কারখানা ছুটি হয়েছে এবং এরপর থেকে আসলে চাপ বেড়েছে। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এখানে আমাদের সাথে রয়েছেন জেলা প্রশাসক, তিনি এই
পরিস্থিতি দেখার জন্য আসছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। আসলে আমরা জানতে চাই যে যানজটের পরিস্থিতি মানুষকে স্বস্তিতে ফিরতে পারে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? দেখেন যে আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইউনো ওনারা ছাড়াও আমাদের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মহোদয় আছেন, এখানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এখানে আছেন, আমাদের ফুল টিম সহই আমরা আসলে কাজ করছি এখানে, যাতে কোনো গাড়ি একভাবে দাঁড়িয়ে না থাকে এটাকে নিশ্চিত করা এবং যাত্রীদেরকে তার যানবাহন পাইয়ে দেওয়া বিষয়টা নিশ্চিত করা, তারা যেন শান্তিপূর্ণভাবে এবং নিশ্চিন্তে তাদের বাড়ি ফিরে যেতে পারে এই বিষয়টি নিশ্চিত করার জন্য আসলে আমাদের মূল কাজ। এখানে একসাথে আজকে গার্মেন্টস শ্রমিক ভাইদের বেতন প্রাপ্তি হওয়ায় একসাথে সব কয়েকজন মানুষই বাড়ি ফেরার জন্য পথে নেমেছেন, তাদের যানবাহনের প্রতুলতা যেন ঠিক থাকে এবং একই সাথে আমাদের ঢাকা থেকে বের হওয়ার যে আমাদের 6টি লাইন, এই 6টি লেন থেকে যে 2টি লেনে যাচ্ছে এই জায়গার ম্যানেজমেন্টটা নিয়ে আসলে আমরা কাজ করছি এবং একই সাথে ঢাকার ইনকামিং গাড়িগুলো যাতে ঠিকমতো আসতে পারে। বলতে কথা আজকে সারা দিন এবং রাত যতই হোক আমরা মাঠে আছি মানুষের বাড়ি ফেরাটা। আমরা শুনছিলাম গাজীপুরের জেলা প্রশাসক জানাচ্ছিলেন যে মানুষ যাতে স্বস্তিতে যেতে বাসায় ফিরতে পারে এবং স্বজনদের সাথে ঈদজাত আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা কাজ করছেন। চুথি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। সারা দেশের বিভিন্ন পশুর হাটে দিন রাত পুরো দমে চলছে বেচা বিক্রি। হাটের নিরাপত্তার পাশাপাশি জাল নোটের লেনদেন বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত বরগুনার আমতলীর ফেরিঘাট পশুর হাট। এই হাটে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও রাজশাহী সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক পাইকারি বিক্রেতা নিজেদের পশু নিয়ে এসেছেন। 50,000 থেকে 5 লাখ টাকার গরু উঠেছে হাটে। বাজারে খুবই দাম কই আইতে যায়, বেচা কিনা হয় না। টোটালে গরুর দাম কয় না বাজারে, তুলনামূলকে দাম পাইনি দাদা। গরুর দাম ন্যায্য মূল্যে বেচা কিনা করতে। শেষ সময় জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো। তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ রয়েছে হাটের ইজারাদারদের বিরুদ্ধে। এদিকে হাটে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি জাল টাকা পরীক্ষার জন্য বসানো হয়েছে নোট শনাক্তকারী মেশিন। হাটে যেন ক্রেতা বিক্রেতারা যেন প্রতারিত না হয় সেজন্য আমাদের সাথে যে মেশিন আছে, মেশিনে জাল নোট শনাক্ত করা হয়। মেহেরপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার গরুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে জানিয়েছেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা নবীনগর উপজেলার 22 মোজা এবং সদর উপজেলার পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদিকে হাটে চাঁদাবাজি বন্ধসহ জাল টাকার বিস্তার রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এক হাটে যাওয়ার জন্য খামারিরা যেতে চায়, কিন্তু জোর জুলুম করে অনেক সময় আর এক হাটে নিয়ে নেয়। সেই ধরনের প্রবণতা যাতে কোথাও পরিলক্ষিত না হয় সেটা আমরা দৃষ্টি রাখছি। সাভার পৌরসভা ও আশুলিয়ায় এবার 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব হাটে আসছে কোরবানির পশু। হাটে বড় গরু থাকলেও দেশি গরুর চাহিদা বেশি বলে জানান ব্যাপারীরা। নারায়ণগঞ্জের 5 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট 91টি কোরবানির পশুর হাট বসেছে। বিভিন্ন জেলা থেকে দেশি গরু আসছে এই হাটগুলোতে, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এবার জানবো রাজধানীর কোরবানির পশুর হাটের তথ্য। এই মুহূর্তে তেজগাঁওয়ের অস্থায়ী কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী জহিরুল মহসান। কোরবানির পশু কেনাবেচার খবর জানতে যোগ দিচ্ছেন তিনি। মহসান, ঈদের আর একদিন বাকি, রাজধানীতে কোরবানির পশু বেচাকেনা কেমন দেখছেন এবং পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলছেন? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, রাজধানীবাসী কিন্তু ঈদের 1-2 দিন আগে থেকেই গরু কেনা শুরু করে, কিন্তু আমরা দেখেছি যে কোরবানি পশুর হাট, যেই অস্থায়ী কোরবানি পশুর হাটগুলো এবার রাজধানীতে বসেছে। আজ সকাল থেকে কিন্তু অনেক ভিড় রয়েছে প্রত্যেকটি হাটে এবং ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় গরু এবারে কিন্তু দাম বেশি এবং বিক্রেতারা বলছেন তারা লসে আসলে গরু বিক্রি করছেন। আর আমরা ছাগলের হাটে ঘুরেছি, ছাগলের হাটেও কিন্তু দাম চড়া। তবে একটা জিনিস আপনাকে বলে রাখি, তেজগাঁয়ে যে হাটটিতে আমি রয়েছি সেখানে মাঝারি থেকে বড় আকারের গরুর চাহিদা বেশি, তবে
বেশি বড় গরু কিন্তু আসলে ক্রেতা কম, এবং আবার কোনো ক্রেতা এসে বলছেন যে তাদের প্রত্যাশিত গরু তারা পাচ্ছেন না। তবে বিক্রেতারা, আমি যতজন ব্যাপারীর সাথে কথা বললাম তারা বলছেন যে তারা 4-5 হাজার টাকা লসে তাদের গরু বিক্রি করতে হচ্ছে, কারণ তারা যেই দামে গরু কিনে এনেছেন তারা কিন্তু এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারছেন না, লাভে বিক্রি করতে পারছেন না। আর ক্রেতারা বলছেন গতবারের তুলনায় গরুর দাম বেশি, তবে কিছু ক্রেতা দামাদামি করে সন্তুষ্টি নিয়ে কিন্তু বাড়ি ফিরছেন। তবে কোরবানি পশুর এই অস্থায়ী হাটে আমরা দেখেছি যে চারপাশেই কিন্তু গরুর অস্থায়ী হাটের গরু বাঁধা রয়েছে, এবং কেউ কিন্তু গরু নিয়ে আসলে পাইচারি করছে, কারণ গরু বিক্রি না হলে আসলে এমনটা দেখা যায়, কারণ দেখা যাচ্ছে ক্রেতার কাছে ব্যাপারীরা যাওয়ার চেষ্টা করছে। যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু সবচেয়ে বেশি মাঝারি গরুর সংখ্যা বেশি, এবং এই মাঝারি গরুর কিন্তু আসলে চাহিদাও বেশি। মাঝারি গরু কিন্তু 50 থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে মাঝারি গরু বিক্রি হচ্ছে, তবে ক্রেতাদের পছন্দ 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে মাঝারি সাইজের গরু সবাই কিনতে যাচ্ছেন, তবে একটু ছোট সাইজের গরুগুলো 80 থেকে 90 হাজারে বিক্রি হচ্ছে। আর বড় ধরনের গরু কিনতে হলে কিন্তু 2 লাখের উপরে ক্রেতাদেরকে গুনতে হচ্ছে। তবে সেক্ষেত্রে বড় গরুর চাহিদা কিছুটা কম, এবং বড় গরুর চেয়ে অনেক ক্রেতাকে আমরা দেখেছি মাঝারি আকারের 1-এর অধিক গরু কিনে বাসায় ফিরতে। তবে গরুর এই চাহিদার ক্ষেত্রে দেশি গরুর সবসময় কিন্তু চাহিদা থাকে, এবং এবারও আমরা সেটাই দেখেছি, দেশি গরুর চাহিদা বেশি, এবং দেশি গরুর চাহিদা বেশি। আর দেশি গরুর চাহিদার পাশাপাশি যেই ক্রস বা যেই ধরনের সংকর জাতের গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু দামে কিছুটা কম হয়, কিন্তু ক্রেতাদের কাছে চাহিদা বেশ ভালো। জ্যোতি। মহসান, ধন্যবাদ আপনাকে। পশু কুরবানির পর পরিবেশ ঠিক রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় সরকার প্রধান বলেন, কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প কলকারখানা করা যাবে না। বর্ষা মৌসুমকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষক লীগ। শনিবার গণভবনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান সরকারও তারই পদাঙ্ক অনুসরণ করছে। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না, সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা কৃষি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। কিন্তু আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করব, কারো কাছে হাত পাততে হবে না। সরকার প্রধান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, খরা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশকে। এসব নিয়েই এগিয়ে যেতে হবে। এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে, যে চামড়া নেওয়ার সাথে সাথে লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করবে, চামড়াটা যাতে নষ্ট না হয় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছে, এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা লবণ পৌঁছে দিয়েছি। এবার আমাদের যেহেতু প্রচণ্ড খরা ছিল, লবণও খুব ভালো উৎপাদন হয়েছে, কিন্তু সেটা আমাদের কাজে লাগছে। পরে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে কৃষক লীগের 25 জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী এই সংগঠনের নেতারা 52 লাখ গাছ রোপণের অঙ্গীকার করেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আল্লাহর কাছে আত্মসমর্পণের দিনে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নমিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুআইকিলি। বাংলাদেশ সময় বেলা 3:15টার দিকে শুরু হয় হজের খুতবা। এতে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়ার পাশাপাশি কোরআনের আলোকে মানুষকে সরল পথে চলার আহ্বান জানানো হয়। হজ পালনকারীরা সন্ধ্যা পর্যন্ত আরাফাতের ময়দানেই অবস্থান করবেন। আগামীকাল 10 জিলহজ সকালে মিনায় গিয়ে বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কুরবানি করবেন হাজিরা। এর পরের 2 দিন 11 ও 12 জিলহজ সূর্য ডোবার আগেই হজের সর্বশেষ রোকন কাবাঘর তাওয়াফ করবেন হাজিরা। আর এর মধ্য দিয়েই শেষ হবে 5 দিনের হজের আনুষ্ঠানিকতা।
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك চলছে হজের মূল আনুষ্ঠানিকতা, এরই মধ্যে শেষ হয়েছে হজের খুতবা। সৌদি আরব থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। মসজিদে নামিরাতে কিছুক্ষণ আগে নামাজ শেষ হয়েছে। জোহর এবং আসরের কসর নামাজ 2 রাকাত করে আলাদা একামত দিয়ে কিন্তু নামাজ সম্পন্ন হয়েছে এবং তার আগে কিন্তু 25 মিনিট কিন্তু বয়ান হয়েছে এই মসজিদে নামিরা, যেখানে এই মসজিদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আরাফাতের ময়দানে সবচেয়ে বড় মসজিদ এবং একমাত্র মসজিদ যেটি বছরের একটি দিন এই মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়, সেটি হচ্ছে 9 জিলহজ। আজকে হজের যে 5 দিনের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে কিন্তু আরাফাতের ময়দানে প্রায় 20 লক্ষাধিক মুসলমান তারা এসেছেন। আর এই মুসলমানরা তারা যেটি মনে করছেন যে এই আজকে পাপ মুক্তির অন্যতম সুযোগ, কারণ হজের যে আনুষ্ঠানিকতা 5 দিনের মধ্যে সবচেয়ে বরকতময় এবং ফজিলতপূর্ণ দিন হলো 9 জিলহজ আরাফাতের দিন। আজকে পাপ মুক্তির জন্য যেমন সবাই মুসলমানরা প্রার্থনা করেছে এবং আজকে সূর্যাস্তের পর কিন্তু মুজদালিফায় এই হাজিরা তারা রাত্রি যাপন করবেন এবং আগামীকাল কোরবানি হবে 10 জিলহজ। এরপরে কিন্তু শয়তানকে পাথর মারার পর আবার বিদায়ী তাওয়াফ, যেটা কাবা শরীফে কিন্তু তাওয়াফ এবং সাফা মারোয়া সাই করবে। তো হজের যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার যে 9 তারিখ 9 জিলহজে কিন্তু মুসল্লিরা তারা কিন্তু তাদের সড়ক উপস্থিতি, যদিও প্রচণ্ড গরম ছিল, 48 ডিগ্রি তাপমাত্রার বেশি ছিল, তো তারপরও মুসল্লিরা তারা তাদের ইবাদত বন্দী তারা ঠিকমতো পালন করতে পেরেছেন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল 7:30টায় জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে প্রথম ঈদের জামাত এবং 8:15টায় একই স্থানে দ্বিতীয় জামাতের আয়োজন করেছে সিটি কর্পোরেশন। শনিবার জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম। পরিদর্শন শেষে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, হাজার হাজার মানুষের সমাগম হবে এই ঈদগাহ ময়দানে। আইনশৃঙ্খলা বাহিনীও থাকবে সতর্ক অবস্থানে। একই সাথে চট্টগ্রাম নগরের 41টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলো যাতে মানুষের নামাজের কোনো অসুবিধা না হয়, মুসল্লিরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। 7 ঘন্টার মধ্যেই আমরা এই বর্জ্য অপসারণ করব। লালমনিরহাটের তিস্তায় পানি বাড়ায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তলিয়ে গেছে ধান, পাট ও বাদামের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে সদর উপজেলার কালমাটি, বাগডোরা, খুনিয়াগাছ, আদিতমারি উপজেলার মহিষখোজা, গোবর্ধন, সর্দারপাড়া এলাকার শতাধিক পরিবার। এদিকে সুনামগঞ্জে বাড়ছে অধিকাংশ নদীর পানি। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে 56 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাশিয়ার প্রতি চীনের সমর্থন যুদ্ধ জোরদার করছে এমন অভিযোগ করেছেন G7 নেতারা। ইটালিতে অনুষ্ঠিত G7 সম্মেলন থেকে এই বার্তা দিয়েছে নেতারা। 2 দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার চীন নিয়ে আলোচনা করেন নেতারা। এক বিবৃতিতে G7 নেতারা বলেন, রাশিয়ার প্রতিরক্ষা ঘাঁটির প্রতি চীনের সহায়তা রাশিয়াকে অবৈধ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করছে। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য লড়াই এড়িয়ে কিভাবে তাদের শিল্প কারখানা রক্ষা করা যায় সেদিকে তারা মূলত গুরুত্ব দিচ্ছেন বলেও জানান। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় এক নবজাতক সহ প্রাণ গেছে 25 জনের। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, গাজার দক্ষিণে 10 লাখ ফিলিস্তিনি বিশুদ্ধ পানি, খাবার ও স্যানিটেশন ছাড়া মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘের সংস্থাটি আবারও উদ্বেগ জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে গাজায় অনাহারে থাকা মানুষদের জন্য নিয়ে যাওয়া মানবিক ত্রাণের বহরে হামলার জেরে ইসরায়েলের একটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দীপ্ত সংবাদ শেষ করব। নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখো মানুষের বাড়তি চাপ। গাজীপুরের চন্দ্রা মোড়কে ঘিরে দীর্ঘ যানজট। ঈদুল আজহার বাকি আর একদিন, কোরবানির জন্য পছন্দের পশুর খোঁজে হাটে হাটে ব্যস্ততা। মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত আরাফাতের ময়দান, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।